সকলকে স্বাগত শঙ্কর এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি তোমাদের সামনে একটা সম্পূর্ণ ভিন্ন বিষয় উপস্থাপনা করতে চলেছি। এবছর নবম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তাদের জন্য অবশ্যই উপকৃত আসবে। নবম শ্রেণীর বাংলা বিষয়ের একটা অন্যতম গল্প ধীবর বৃত্তান্ত, গল্প নয় নাটক বললেই চলে। তো সেই ধীবর বৃত্তান্ত গল্পটা তোমাদের সামনে আমি উপস্থাপনা করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না। সকলকে আবারও স্বাগত জানিয়েই শুরু করছি। দেখো, বিষয়বস্তুটা তোমরা স্ক্রিপ্ট করে কখনোই দেখো না, শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তাতে তোমাদের অবশ্যই কাজে আসবে। দেখো, ধীবর বৃত্তান্ত। আমরা জানি ধীবর শব্দের অর্থ হচ্ছে মৎস্যজীবী, যারা মাছ ধরে তাদেরকে ধীবর বলা হয় সংস্কৃতে। তো আমরা জানি কর্ম যার যার যে কাজ। তো একজন ধীবরের বৃত্তান্ত, বৃত্তান্ত মানে তার কার্যক্রম, তার তিনি কি করেছিলেন সেই ঘটনা নিয়েই আজকের গল্প ধীবর বৃত্তান্ত। তো বন্ধুরা, গল্পটির উৎস হচ্ছে আমরা জানি অভিজ্ঞান শকুন্তলম, একটা মহাকবি কালিদাসের লেখা অন্যতম একটা নাটক। সেই অভিজ্ঞান শকুন্তলম এর বিষয়বস্তু ধীবর বৃত্তান্ত। দেখো, ধীবর বৃত্তান্ত, এই ধীবর বৃত্তান্ত গল্পটা বলতে গেলে অবশ্যই একটু পূর্ব কথা বলতে অবশ্যই হবে, কারণ আমরা যদি পূর্ব কথা না জানি তাহলে এখানে কিছুটা অসমাপ্ত থেকে যাবে। যাই হোক, ধীবর বৃত্তান্ত গল্পে দেখানো হচ্ছে যে মহর্ষি কর্ণের আশ্রমে দুষ্যন্ত আসবেন। আমরা জানি তৎকালীন সময় রাজরাজারা বিভিন্ন রকম ভ্রমণে বার হতেন। দুষ্যন্তের মনে হয়েছে যে তপবনে মহর্ষি কর্ণের সাথে তার সাক্ষাৎ বা তার দেখে আসা যে আশ্রম যারা আছে মুনি ঋষিরা তারা কেমন আছে, এই উদ্দেশ্য নিয়েই তিনি কিন্তু তপবনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। মহর্ষি কর্ণ কিন্তু সেই মুহূর্তে তপবনে ছিলেন না, যে মুহূর্তে দুষ্যন্তের প্রবেশ ঘটছে। দুষ্যন্তের প্রবেশে সেখানে একটা ক্লাইম্যাক্স ঘটে যায়, অর্থাৎ একটা রোমান্টিকতা এসে যায়। দেখানো হচ্ছে যে সেই আশ্রম কন্যা অর্থাৎ মহর্ষি কর্ণের পালিত কন্যা শকুন্তলা এবং তার দুই সখী নিয়ে সেখানে আছে। কথাবার্তা, ভাব বিনিময়, অবশেষে তাদের প্রেমালাপ এবং গান্ধর্ব মতে, অর্থাৎ আমরা জানি অঙ্গুরি অর্থাৎ রাজা দুষ্যন্তের আংটি দিয়ে তাকে বিবাহ করলেন। কিভাবে বিবাহ করলেন? গন্ধর্ব মত। আমাদের মনুসংহিতায় অনেকগুলো বিবাহের ভেদ আছে, 8 প্রকার বিবাহ আছে মনুসংহিতায়। পরবর্তী ক্লাসে অবশ্যই যদি এই সম্পর্কে আসে আমি অবশ্যই বলবো 8 প্রকার বিবাহ কি। তো এখানে গন্ধর্ব মতে দুষ্যন্ত শকুন্তলাকে বিবাহ করলেন, বিবাহ করে তিনি আবার ফিরে গেলেন তার রাজকার্যে। যাই হোক, এর মধ্যে শকুন্তলা আছেন। শকুন্তলা তার স্বামী অর্থাৎ পতি চিন্তায় তিনি নিমগ্ন আছেন। এই নিমগ্ন থাকা মুহূর্তে মহর্ষি কর্ণ তিনি তপস্যার কাজে বলেছিলাম গিয়েছে কোথায়? হিমালয়ের পাদদেশে। তো সেখানে মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে প্রবেশ ঘটছে ঋষি দুর্বাসা। আমরা জানি এই গল্পটা একটু দুর্বাসা সাপও আছে, তোমরা পড়বে অবশ্যই। সেই দুর্বাসা মুনি এখানে উপস্থিত। কোথায়? যে মহর্ষি কর্ণের আশ্রমে। মহর্ষি কর্ণের আশ্রমে দুর্বাসা মুনি যখন আসলেন তখন শকুন্তলা এক মনে তার প্রতি চিন্তা অর্থাৎ স্বামীর চিন্তা এবং অর্থাৎ প্রিয়জনের চিন্তায় তিনি নিমগ্ন ছিলেন। এই অবস্থায় দুর্বাসার প্রবেশ ঘটছে। আর এই দুর্বাসা খুবই রাগী, ক্রুদ্ধ এবং সামান্যতেই কিন্তু তিনি রেগে যান। দুর্বাসা শকুন্তলার কাছে অতিথি অভ্যর্থনা চেয়েছেন, অর্থাৎ আতিথেয়তা চেয়েছেন, কিন্তু সেই আতিথেয়তাই কিন্তু শকুন্তলা কোনোভাবেই সাড়া দেয়নি। এই হলো শকুন্তলার একটা অপরাধ, যে অপরাধটা পরবর্তীতে তার অনেক কষ্ট এনে দিয়েছে। এরপর দেখানো হচ্ছে যে ঋষি দুর্বাসা অভিশাপ দিচ্ছে। কি অভিশাপ? যে আমার মতো ঋষিকে তুমি অবজ্ঞা করলে, অর্থাৎ আতিথেয়তা দেখালে না,
এই আতিথেয়তা দেখালে না, অর্থাৎ আমাকে তুমি চিনতে পারলে না, তুমি এই মুহূর্তে যার কথা চিন্তা করছো, তুমি যখন তার সামনে যাবে সেও তোমাকে চিনতে পারবে না। অর্থাৎ আমরা বুঝতেই পাচ্ছি যে এখানে শকুন্তলা তার স্বামীর চিন্তায় এতটাই মগ্ন ছিলেন, সে কিন্তু একটা অভিশাপ পেয়ে গেলেন। যাই হোক, শকুন্তলার দুইজন প্রিয় সখী ছিল, অনুসয়া এবং প্রিয়াঙ্গদা। তারা তো খুবই চিন্তিত যে মহর্ষি এভাবে আপনি অভিশাপ দেবেন না, অভিশাপটা তুলে নেন, অন্তত অভিশাপ থেকে সে যাতে মুক্তি পায়। অর্থাৎ দুই সখী অনুসয়া প্রিয়াঙ্গদার অনুনয় বিনিময়ে তখন দুর্বাসা বলছে, দেখো, যদি কোনো স্মারক চিহ্ন অর্থাৎ কোনো স্মৃতিচিহ্ন থেকে থাকে তার দেওয়া, তাহলে সেটা যদি দেখানো হয় তাহলে কিন্তু এই অভিশাপের কালটা কেটে যাবে। অনুসয়া আশ্বস্ত হলেন যে রাজা দুষ্যন্তের দেওয়া আংটি অঙ্গুরীয়ক তো শকুন্তলার কাছে আছে, হাতেই আছে। অনুসয়া এতে একটু আশ্বস্ত হলেন। যাই হোক, এরপর কি হচ্ছে, এরপর মহর্ষি কর্ণ তিনি যখন আশ্রমে ফিরে আসলেন, টোটাল বিষয়টা বুঝতে পারলেন। বুঝতে পেয়েই কিন্তু তিনি শকুন্তলাকে তার স্বামীর গৃহে পাঠানোর জন্য সব রকম ব্যবস্থা করলেন। এই ছিল আমাদের এই যে ধীবর বৃত্তান্তের পূর্ব কথা। কিন্তু আমি কিন্তু ধীবর বৃত্তান্তের কথায় এখন আসেনি, এটা হচ্ছে পূর্ব কথা। এর মধ্যে শকুন্তলা আশ্রম ত্যাগ করছে, শকুন্তলা মহর্ষি কর্ণের অর্থাৎ পালিত পিতা কর্ণের আশ্রম ত্যাগ করছে। শকুন্তলার আশ্রম ত্যাগে আশ্রমের কি পশু পাখিরা তারাও কিন্তু ব্যথিত, আশ্রম কন্যারাও ব্যথিত এবং আশ্রম বালকরাও ব্যথিত, কারণ শকুন্তলা স্বামীর গৃহে যাচ্ছে। কিন্তু দৈব তো ফলপ্রসূ হবেই, যা ঘটার তা তো ঘটবেই। তার আগেই দুর্বাসা তো দিয়েই দিয়েছে। পথে যেতে শচীতীর্থ বলে একটা জায়গা আছে। এই শচীতীর্থ হচ্ছে, সেখানে স্নান সেরে, শচীতীর্থ সরোবর আছে, সেই শচীতীর্থে যাওয়ার পথে স্নান সেরে পুজো অর্চনা করতে হয়। আমরা জানি, আমরা বিভিন্ন পুণ্য ধামে যখন যাই স্নান টান করে সেখানে আমরা পুজো অর্চনা করি। কিন্তু শকুন্তলার হয়েছে কি, সেখানে সেই শচীতীর্থে সরোবরে স্নান করে সেখানে মন্দিরে পুজো দিয়ে স্বামীর উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। কিন্তু এই শচীতীর্থে স্নানের সময় কিন্তু তার হাতের আংটিটা কিন্তু সেখানে পড়ে যায়। আংটিটা পড়ে যাওয়ার পর শকুন্তলা যখন তার প্রিয়জনের সামনে গিয়ে দাঁড়ালেন, আশীর্বাদটা মানে সেই অভিশাপটা আশীর্বাদ হলো না, অভিশাপ হয়েই থাকলো। শকুন্তলাকে চিনতে পারলেন না রাজা দুষ্মন্ত। শকুন্তলা ব্যথিত হৃদয় নিয়ে বিফল মনোরথ ভাবে তিনি তার আশ্রমের দিকে চলছেন। এখানে এই ঘটনার পরে দেখানো হচ্ছে যে সেই শচীতীর্থে ওই ধীবর মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরতে গিয়ে সেখানে একটা রুই মাছ পেয়েছে। সেই রুই মাছটা যখন কেটে বিক্রি করতে গিয়েছে, দেখে সেখানে একটা সোনার আংটি আছে। সে আংটি পেয়ে মণিখচিত সোনার আংটি, সেই আংটি পেয়ে ধীবর কি করছে, তার কাছাকাছি যে নগর আছে সেই নগরে, অর্থাৎ রাজা দুষ্মন্তের নগরে, সেখানে গিয়ে কিন্তু তিনি সেই আংটিটা বিক্রি করার ব্যবস্থা করছেন। স্বর্ণকারের কাছে যখন গিয়েছে তখন বলেছে যে এ তো যাই তাই আংটি না, রাজার নাম খচিত রয়েছে। তখন স্বর্ণকর নগরের দুই রক্ষীকে ডেকেছেন, ডেকে নগর রক্ষীর হাতে তুলে দিয়েছেন। তারপর নগর রক্ষী ওই ধীবরকে যৎপ্রণস্তে অপমান অপদস্থ করেছে এবং তাকে হেয় প্রতিপন্ন করেছে, তাকে চরমতম একটা শাস্তি দেবে সেই ব্যবস্থাও তারা করে রেখেছে। এর মধ্যে রাজশালকের প্রবেশ, পথে রাজশালকের দেখা। কি ব্যাপার? রাজশালক বলছে, ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। রাজশালক ধীবরকে নিয়ে রাজা দুষ্মন্তের কাছে যখন পৌঁছলেন, দুষ্মন্ত আংটি দেখেই হতবাক। তার এমন এক স্মৃতি মনে পড়েছে যে স্মৃতিটা সে ভুলেই গিয়েছিল। তখন নিজের প্রতি, নিজের বিবেকের কাছে
যেন একটা কি প্রশ্ন চিহ্ন এসে দাঁড়িয়েছে। আর ধীবরকে ওই আংটি সমতুল্য অর্থ ধীবরকে পুরস্কার করেছে। এবং ধীবর কিন্তু বলেছে যে মহারাজ, এই আংটি কিন্তু আমি চুরি করিনি, এই আংটি আমি রুই মাছের পেটে থেকে পেয়েছি। তো এইভাবেই গল্পের পরম্পরায় দেখা যাচ্ছে দুই রক্ষী তারা তো চরম শাস্তি দেবে বলে বসে আছে। রাজশালক যখন বেরিয়ে আসছে, ধীবর যখন বেরিয়ে আসছে, তখন ধীবর বলছে যে তোমরা তো আমাকে চরম শাস্তি দেবে। দুই রক্ষীকে বলছে, তোমাদের শাস্তি অর্থাৎ ফুলের মালা, যে বদ্ধভূমিতে তোমরা আমাকে নিয়ে হত্যা করতে, সেই মালার মূল্য আমি তোমাদেরকে আমার যা পাওনা হয়েছে তার অর্ধেকটা দিলাম। অবশেষে ধীবর রাজশালকের একজন বিশ্বস্ত বন্ধু হলেন। তো বন্ধুরা, অবশ্যই এই গল্পটা তোমরা পড়ো। আমার এই বিষয়বস্তু উপস্থাপনার পর শোনার পর তোমরা অবশ্যই তোমাদের খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। যাই হোক, আমি আবারও বলি, আমার এই বিষয়টি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না। সকলকে স্বাগত।